আজকের এই ভিডিওতে নবম শ্রেণীর বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জুলাই মাসে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া হয়েছে, একে পাঠ পড়ো বলতে পারো, এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো তোমাদের খাতায় সুন্দর করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি যেভাবে প্রশ্নগুলোকে লিখে উত্তর করেছি, তোমরাও কিন্তু সেইভাবে প্রথমে প্রশ্নগুলোকে লিখে তারপরে উত্তরগুলো করবে, তাহলে স্যারদের দেখতে সুবিধা হবে। 1 নম্বর কি বলেছে? ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1-এর 1 ঈশান হলো। দেখো, ঈশান হচ্ছে একটা কোণ, উত্তর পূর্ব কোণকে ঈশান কোণ বলা হয়। তাহলে এখানে দেখো ক নম্বরটা কিন্তু সঠিক হবে, উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ। এবারে চলে এসে 2 নম্বর, আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে কে? প্রশ্নটি করেছে না ধীবর এই প্রশ্নটি করেছে, তাহলে উত্তর হবে গ নম্বর। এবারে দেখো 1-এর 3, বন্ধুগণ হাসবেন না এই কথা বলেছেন কে? ক ইলিয়াস, খ শামসামেগি, গ মোহাম্মদ শাহ, ঘ মোহাম্মদ শাহ জৈনিক আত্মীয়। এর উত্তর হবে ইলিয়াস, ক নম্বর হচ্ছে সঠিক হবে ইলিয়াস। এবার চলে এসো 1-এর 4 নম্বর, মাস্টারমশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল ক 5 টাকা, খ 10 টাকা, গ 15 টাকা, ঘ 20 টাকা। তাহলে উত্তর হবে খ নম্বর 10 টাকা। 1-এর 5 নম্বর দেখো, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটা হচ্ছে খ নম্বর সাদা মেঘ কালো পাহাড় এর অন্তর্গত। এবার দেখো 2-এর কি বলেছে? 2 নম্বর বলেছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। প্রজা চমকিত কেন? উদ্ধৃতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে, যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আখেটিক খণ্ডের অন্তর্গত। প্রজারা চমকিত কারণ কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য ওপরে লণ্ডভঙ্গ হয়ে যায়, তা দেখে প্রজারা চমকিত হয়েছিল। এবার দেখো 2-এর 2 নম্বর, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায়? উত্তর হবে মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞানম শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংগৃহীত হয়েছে। ধীবর শক্রাবতারে থাকে, অর্থাৎ শক্রাবতারে তার বাড়ি। 2-এর 3 নম্বর দেখো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো? উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয় লেখা ইলিয়াস নামক গ্রন্থ থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। 2-এর 4 নম্বর দেখো, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছিল? উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। কথকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাশ এসেছিল। 2-এর 5 নম্বর দেখো, বিরামহীন এই দাঁড় টানা, কবি দাঁড় টানাকে বিরামহীন বলেছেন কেন? আলোচ্য অংশটি মিতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা কিন্তু একটু ভুল আছে, এখানে কিন্তু নম্বর হবে না, এটা কিন্তু তোমরা ঠিক করে নিবে, এটা কিন্তু নম্বর হবে না, নঙ্গর হবে। কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দাঁড় টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছিতে বাধা পড়েছে নৌকাটি। দূর দেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছতে চায়, তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দাঁড় টেনে চলেছেন। 3 নম্বর, প্রসঙ্গ নির্দেশ কম বেশি 60টি শব্দে উত্তর লেখো। 3-এর 1 নম্বর বলেছে চণ্ডীর আদেশ পান বীর হনুমান। চণ্ডীর পরিচয় দাও। তিনি হনুমানকে কি আদেশ দিয়েছেন? চণ্ডী হিন্দু দেবতা, তিনি দেবী দুর্গার রূপভেদ এবং শক্তি নামে পরিচিত। চণ্ডী হনুমানকে কলিঙ্গের মঠ অট্টালিকা ভাঙার আদেশ দেয়। এবার 3-এর 2 নম্বর দেখো কি বলেছে, কিভাবে এই আংটিটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে আংটি প্রসঙ্গে সে কি বলেছে? উত্তর, মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাট্যাংশ ধীবর এই কথাটি বলেছেন। একদিন ধীবর রুই
মাছের পেট থেকে একটা আংটি পেলে সেটি বাজারে বিক্রির জন্য নিয়ে গেলে রাজার শ্যালক দুই রক্ষীসহ তাকে জিজ্ঞাসাবাদ করলে ধীবর জানায় সে মাছের পেট থেকে আংটিটি পেয়েছে। 3 নম্বর দেখো, মোহাম্মদ শাহ কোন গল্পের চরিত্র, তার প্রকৃতি কেমন? মোহাম্মদ শাহ ইলিয়াস গল্পের একটি চরিত্র। এবার প্রকৃতি কেমন দেখো, প্রধান চরিত্র ইলিয়াসের মধ্যবিত্ত প্রতিবেশী মোহাম্মদ শাহ। গল্পে তার চরিত্র যে দিকগুলি দেখা যায় সেগুলি হলো: পরোপকারী। ইলিয়াসের দুঃখের সময় তিনি ইলিয়াস ও তার স্ত্রীকে তার বাড়িতে আশ্রয় দিয়েছিলেন। বিনয়ী। মোহাম্মদ শাহের সাথে ইলিয়াস ও তার স্ত্রীর প্রভুভৃত্যের সম্পর্ক থাকলেও তিনি কখনোই বৃদ্ধ দম্পতির সাথে খারাপ ব্যবহার বা প্রভুসুলভ আচরণ করতেন না। এবারে চলে এসো 4 নম্বর, স্বর্গের দরজাতেও ঠিক এই কথাই লেখা রয়েছে। কোন কথা? বক্তার এমন মন্তব্যের কারণ কি? উত্তর হবে উদ্ধৃতি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্প থেকে নেওয়া হয়েছে। মাস্টারমশাই বলতেন যে প্লেটোর দোরগোড়ায় কি লেখা আছে জানিস? যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ। গল্প অনুযায়ী একই কথা লেখা আছে স্বর্গের দরজায়। তার এ কথা বলার কারণ তিনি কল্পনা করতে পারেন না যে পুরুষ হয়ে অঙ্ক পাঠ না পারা। 5 নম্বর দেখো, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কোন বাণিজ্য তরী, সেটি বাধা পড়ে আছে কেন? এখানে বাণিজ্য তরী কবির জীবন। কবি অজিত দত্ত তার নোঙর কবিতায় আমাদের শুনিয়েছেন এক ব্যর্থ সমুদ্র যাত্রা, যে যাত্রায় বেরিয়ে তিনি তটের কিনারায় আটকে গেছেন। রূপকের অন্তরালে মধ্যবিত্তের গণ্ডিপদ জীবন থেকে মুক্ত হওয়ার কথা কে ব্যক্ত করেছেন? মধ্যবিত্তের আশা আকাঙ্ক্ষারূপী জোয়ারের ঢেউগুলি ফুলে ফেপে উঠেছে। ভাটা শোষণে জোয়ারের উদ্যমতা যেমন প্রাণহীন হয়ে পড়ে, ঠিক তেমনি মানুষের জীবনে নানান প্রতিবন্ধতা ও সাংসারিক চাহিদা মেটাতে গিয়ে সেও হয়ে পড়ে প্রাণহীন। তবুও প্রাণহীন হবে, কিন্তু এখানে একটু বানানটা ভুল আছে। তবুও মানুষ ডাট টানে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখে, যদিও তা বিদ্রুপের মতো শোনায়। আসলে একদিনে সুদূরের হাতছানি, আর এখানে একদিকে হবে হাতছানি আর অন্যদিকে গণ্ডিবদ্ধতা। এই দুই বিপরীতের বাধা মানুষের জীবন, তা কোনোদিনও ছিন্ন করা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই কবি উদ্ধৃত মন্তব্যটি করেছেন, যা অতি বাস্তব। এবারে চলে এসো 4 নম্বর, কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দ। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর এই প্রাকৃতিক বিপর্যয়ে কলিঙ্গবাসীর জীবনকে বিপন্ন করে তুলেছিল, তা আলোচনা করো। উত্তর হবে দেবী চণ্ডীর একটানা 7 দিন সীমাহীন বর্ষণে ঝড়ের তাণ্ডবে কলিঙ্গের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বৃষ্টি আর মেঘের গর্জনের ভীত হয়ে প্রজারা সব ঘর ছেড়ে পালাতে শুরু করলো। ক্ষেতের ফসল সব উল্টে পাল্টে পড়ে থাকলো, তাতে পচনও ধরে গেল। জল ও স্থল ও পথ ঘাট আলাদা করে কিছু বোঝা যায় না। সাপ সব রাস্তায় চড়ে বেড়ায়। আকাশে ঘন ঘন বাজ পড়ে। এখানে বাজ বানানটা ভুল আছে, বর্গের জ হবে। বাজে এর শব্দ, কেউ কারো কথা শুনতে পায় না। ভীতু হয়ে জয়মণি মুনিকে স্মরণ করেন। এক কথায় 7 দিন অবিরাম বৃষ্টিতে প্রজাদের দুর্দশা চরম অবস্থায় পৌঁছায়। এবারে দেখো 3-2 নম্বর, সেই আংটিটি মহারাজের কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। মন্তব্যের প্রসঙ্গে নির্দেশ করে আংটিটি দেখে মহারাজের কি প্রতিক্রিয়া হয়েছিল তা বুঝিয়ে দাও। মহাকবি কালিদাস রচিত সংস্কৃত নাটক অভিজ্ঞান শকুন্তলামের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মহারাজের আংটিটি দেখে প্রিয়জনের কথা মনে পড়ে যায়। ধীবরকে নির্দোষ ঘোষণা করে প্রিয়জনের কথা মনে করিয়ে দেওয়ার জন্য তাকে পুরস্কৃত করেন। এবারে চলে এসো 4-3 নম্বর, ইলিয়াস গল্প অনুসরণে ইলিয়াসের চরিত্রর বিশ্লেষণ করো। ইলিয়াস হচ্ছে গল্পের প্রধান চরিত্র। ইলিয়াস জীবনের দুটি দিকই দেখেছে, স্বাচ্ছন্দ্য এবং অভাব। গল্পে তার চরিত্রের যে দিকগুলি দেখা যায় সেগুলি হলো পরিশ্রমী ও কর্মঠ। শুধুমাত্র তার কঠোর পরিশ্রমের ফলে তার বাবার রেখে যাওয়া সামান্য সম্পত্তি থেকে বিপুল সম্পত্তি লাভ করেছিল। সে সকাল থেকে রাত অবধি কাজ করত। অতিথি বাৎসল্য। ইলিয়াস তার সকল অতিথিদের সাধ্যমতো সেবা করত ও তাদের উপহার দিত। যে কোনো অতিথি এলেই তাকে নিজের হাতে কুমিশ, চা, শরবত আর মাংস দিয়ে আপ্যায়ন করত।
অদম্য মানসিকতা ও ঈশ্বর বিশ্বাস, প্রবল পারিবারিক ও অর্থনৈতিক সমস্যা থাকলেও সে কখনো জীবন ও ঈশ্বরের প্রতি বিশ্বাস হারায়নি। সকল অবস্থায় সে হাসি মুখে মেনে নিয়েছিল। সৎ নিষ্ঠাবান, এক সময় সে ছিল ধনী ও বহু মজুরের প্রভু। সময়ের ফেরে সে যখন গ্রাসাচ্ছাদন করার জন্য অপরের বাড়ি মজুরের জীবনযাপন করেছে, তখনও সে একই প্রকার সৎ নিষ্ঠাবান ও কর্মঠ ছিল। এবার চলে এসো 4 নম্বর। আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে কেন তার এমনটি মনে হয়েছিল? উত্তর হবে, উদ্ধৃতাংশটির বক্তা হলেন রামগল্পের প্রধান চরিত্র সুকুমারের ছেলেবেলার অঙ্কের শিক্ষক। সুকুমারের ছেলেবেলায় এই স্যার ছিলেন তার কাছে একজন বিভীষিকা। বড় হওয়ার পরে যখন তিনি একজন স্বনামধন্য লেখকও, তখনও তার মন থেকে ওই শিক্ষকের ভীতি দূর হয়নি। তাই তিনি এক পত্রিকায় ওই স্যারকে দিয়ে ব্যঙ্গ করে এক গল্প লেখেন। কিন্তু পরবর্তীকালে লেখকের যখন আবার তার স্যারের সঙ্গে দেখা হয়, তখন তিনি জানতে পারেন যে স্যার স্নেহের বশবর্তী হয়ে লেখকের সব দোষ ক্ষমা করে দিয়েছেন এবং তিনি মনে করেন যে এই লেখার মাধ্যমে লেখক তাকে অমর করে দিয়েছে। এখানে অমর বানানটা একটু বানানগুলো ঠিক করে নেবে তোমরা। এবার দেখো 5 নম্বর। নোঙর গিয়েছে পরে তটের কিনারে। উদ্ধৃতির আলোকে নোঙর কবিতায় কবির আক্ষেপ কিভাবে প্রকাশ পেয়েছে তা নির্দেশ করো। উত্তর হবে, নোঙর হলো একটি নৌকাকে জলের মধ্যে বেঁধে রাখার এক ভারী বস্তু বিশেষ। যেহেতু কবিতাটি একটি প্রতীকী কবিতা, সেহেতু সহজ সরলতার মধ্য দিয়ে কবি জীবনের রূঢ় সত্যকে তুলে ধরেছেন। নোঙর এখানে মানব জীবনের বন্ধন, যা মানুষের জীবনকেও নৌকার মতো বেঁধে রাখে। সম্পর্ক দায়িত্ববোধের নোঙরে বাঁধা কবির জীবন। যারা ভাবুক, সৃষ্টিশীল, রোমান্টিক মানুষ, তারা জীবনের সমস্ত বন্ধন কাটিয়ে বাস্তব থেকে অনেক দূরে চলে যেতে চান, কিন্তু নোঙর রূপ জীবনের বন্ধন তার স্বাদ পূরণের প্রধান অন্তরায়। তাই কবির উপলব্ধি, জোয়ার ভাটায় এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাধা পড়ে গেছে। সুদূরের আহ্বানকে তিনি উপেক্ষা করতে পারেন না, আবার জীবনের সীমাবদ্ধতা থেকেও বেরিয়ে আসতে পারেন না কবি। তাই তার মনে হয়েছে জীবনটা নোঙরে বাধা পড়া এক নৌকা। এবার দেখো ব্যাকরণ। 5 নম্বর বলেছে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5-1 শ্লোক এই ক্ষেত্রে ঘটেছে গ নম্বর মধ্য স্বরাগম। 5-2 দেখো হলো একটি, উত্তর হবে গ অর্ধবিবৃত স্বরধ্বনি। 5-3 নম্বর দেখো বিদেশি উপসর্গ যোগে উৎপন্ন একটি শব্দ হলো আমজনতা, ক হচ্ছে উত্তর হবে। 5-4 নম্বর দেখো মৌলিক ও সাধিত ধাতুর একটি পার্থক্য লেখো। উত্তর হবে মৌলিক ধাতুকে প্রত্যয় যুক্ত হয় না, যেমন পর। সাধিত ধাতুতে প্রত্যয় যুক্ত হয়, যেমন দেখ যুক্ত আ, দেখা। 5-5 নম্বর দেখো ধাত্ববয়ব প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর হবে দেখ যুক্ত আ, দেখা। 5-6 নম্বর অনুসর্গের অন্য দুটি নাম কি? অনুসর্গের অন্য দুটি নাম পরসর্গ, 2 কর্ম প্রবচনীয়। 6 নম্বর ভাব সম্প্রসারণ করো। ধর্মের নামে মহ এসে যারে ধরে, অন্ধ সে জন মারে আর শুধু মরে। এর উত্তর হবে মানব সভ্যতা ধর্মজীবনকে যে ধারায় বিকশিত করার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করেছিল, তার অন্তরে মোহ নামক অধর্মের ভাণ্ডামি যুক্ত হতেই প্রকৃত হিত সাধন থেকে তা বিচ্যুত হয়। জীব যা ধারণ করে তা আর ধর্ম থাকে না, বরং তার বিপরীতে ধর্মকে কলুষিতা গ্রাস করে। ফলে মানুষ কেবল নিজ ধর্মের প্রতি আকর্ষণ ও অন্য ধর্মের প্রতি বিদ্বেষ পোষণ করে। ধর্ম পরিণত হয় ধর্মান্ধতায়। তখন ধর্মের অন্তরের মানবপ্রেম তথা উদারতা লুপ্ত হয়ে হিংসায় উন্মুক্ত পৃথিবীতে রূপান্তরিত হয়। ধর্মের মোহ মানুষের মধ্যে হানাহানি, স্বার্থপরতা সৃষ্টি করে, ফলত মানব সভ্যতার অগ্রগতি বাধা সৃষ্টি হয়। ধর্মের ব্যাপ্তি চিরন্তন মানবপ্রেমের সৌভাত্যের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। ধর্ম মানুষকে আপন করে নেয়। হিংসা, দেশ, স্বার্থের কুটিল গ্রাস থেকে মানুষকে মুক্ত করাই এর প্রাথমিক শর্ত। যুগে যুগে ধর্মবেত্তাগণ উদার মানব ধর্মের জয়গানে বিশ্বময় মানুষকে এক সূত্রে বাঁধার প্রচেষ্টা করে গেছেন। সুমহান মানবপ্রীতি ও ঐক্য সংস্থাপনের করে মানুষের ক্ষুদ্র আমিকে বৃহৎ আমিতে রূপান্তরিত করে ধর্ম। অথচ ধর্মের দীর্ঘকালীন লালিত আস্থা বিশ্বাসকে পদদলিত করে একদল মানুষ ধর্মের ধ্বজা তুলে পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত। পৃথিবীময় মৈত্রী ও শান্তির সাম্রাজ্যে কূট ষড়যন্ত্র জাল বিস্তার করে ধর্মকে সভ্যতা বিরোধী মানব সভ্যতার উন্নতির অন্তরায় করে তোলার প্রচেষ্টায় রত একদল মানুষ। ধর্ম হয়ে পড়েছে শোষণ, বঞ্চনা তথা মানুষের
জীবন ধ্বংসের অন্যতম মাধ্যম। মানুষের লোভ, হিংসা, স্বার্থপরতা, ধর্মের মোহে আচ্ছাদিত হয়ে পৃথিবীর বুকে চরম অশান্তির কারণ হয়ে উঠেছে। জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে হানাহানি, রক্তক্ষয়ী সংঘাত পৃথিবীর সুখ ও শান্তিকে পদদলিত করে তুলেছে। সত্য শিব সুন্দরের আদর্শ থেকে সরে এসে ধর্ম সমাজকে অন্ধত্বের দিকে চালিত করে। ধর্ম হয়ে ওঠে শোষকের হাতিয়ার। মানব কল্যাণের পরিবর্তে মানবত্বকে হনন করাই যেন এর মূল প্রতিপাদ্য। পৃথিবীময় ধর্মের অন্ধ মোহের মোড়কে মানুষত্ব, বিবেক তথা সভ্যতা পদদলিত হচ্ছে হীনতার আক্রমণে। আত্মঘাতী, ভ্রাতৃঘাতী দাঙ্গায় সভ্যতায় বিলয় ঘটে। আমি যেভাবে উত্তরগুলো করে দিয়েছি তোমরাও কিন্তু খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।